নমস্কার। বাংলা গল্প ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। আশাপূর্ণা দেবীর লেখা অন্য ঘরে। শেষ অবধি অভিভাবকদের হাতে আত্মসমর্পণ করতেই হলো। বিপত্নিক ছেলেকে কেউ বিধবা মেয়ের মতো শুধু সজল সহানুভূতি দেখিয়ে ছেড়ে দেয় না, তাকে আবার নতুন জালে জড়িয়ে দিতে না পারা পর্যন্ত ওপরওয়ালাদের বিবেকে বাগ মানে না। অবশ্যই বিশেষ করে সুকমলদের মতো কম বয়সীদের কথাই বলছি, যারা সত্যিই সহানুভূতির পাত্র, যারা দুদিনও সংসার করতে পারেনি, যার তরুণী বধূ এতটুকু একটু চিহ্নও রেখে যায়নি। দ্বিতীয়বার বিয়ের প্রস্তাবে যথারীতি প্রথম দিকে খুবই আপত্তি করেছিল সুকমল, কিন্তু শেষ অবধি সে আপত্তি টিকল না হয়তো নিজের মধ্যেই ক্রমশ ভাঙা খুঁটি আঁকড়ে বসে থাকবার জোর সে খুঁজে পাচ্ছিল না বলে। এবারে বিয়ের প্রধান ঘটকিনী বড় মাসি। বোধ করি মেয়েটি তার শ্বশুরবাড়ির তরফের। তা বড় মাসি বুদ্ধিমতী, টুক করে একবার সম্মতি আদায় করে নিয়েই তিনি যবনিকার অন্তরালে চলে গেছেন এবং সেখানে বসে নিঃশব্দে ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মা পিসিমাও নীরব, কারণ আগের বউয়ের জন্য মন তাদের আজও ব্যথাতুর। নেহাতি ছেলের মুখ চেয়ে এ কাজে প্রবৃত্ত হওয়া, নইলে সে বউয়ের মুখ ভোলবার নয়। তারা যা করেছেন নিঃশব্দেই করেছেন। কিন্তু পিস্তত বোন সাবিত্রী এসে যেন সুকোমলের নিস্তব্ধ শান্তি তছনছ করে দিল। সাবিত্রী এ বাড়িরই মানুষ হয়েছে, এ বাড়িতে তার অপ্রতিহত প্রতাপ। আগের বউকে সে দেখেনি, স্বামীর সঙ্গে বিদেশে ঘুরছিল তখন। এবারে সুবিধে করে তবে এসেছে। যাকে দেখেনি তার জন্যে শোক হবার কথা নয়। তাছাড়া তার মতে দ্বিতীয়াকে যে গ্রহণ করতে চলেছে, প্রথমার জন্য শোক প্রকাশ করাটা তার পক্ষে ধাস্টাম। আসা মাত্রই সুকোমলকে সে প্রথম সম্ভাষণ করল। ও কোমলদা, বড্ড যে ফাঁকি দিয়েছিলে সেবার, দেখলে তোমার বিয়ে নিমন্ত্রণ না খেয়ে ছাড়লাম না। সুকোমল গম্ভীরভাবে বললে, কখন এলে? 6 ঘন্টা। কাল বিয়ে, তুমি আজও অফিসে যাচ্ছ? হ্যাঁ, ভাবলাম 10 দিন থেকে ছুটি নিয়ে বসে আছো। ভুল ধারণাটা ভেঙেছে তাহলে? তা তো ভাঙলো, যাক, কালও যাবে না তো? বলে হি হি করে হেসে উঠল সাবিত্রী। পিসিমা আড়ালে মেয়েকে তিরস্কার করলেন। ওর সামনে বিয়ে নিয়ে অত হাসি ঠাট্টা করছিস কেন বাবু? ওর মন টন ভালো নেই। সাবিত্রী চরম অবজ্ঞার বহিঃপ্রকাশ স্বরূপ ঠোঁট উল্টে বলে, মন ভালো নেই আর কত শুনবো? আবার যখন টোপর মাথায় দিতে পারছে। সে কথা বলে খোঁটা দিতে পারিস না বাছা। এই বয়সে থেকে কি সন্ন্যাসী হয়ে থাকবে? তা বলে আমি অত সব তা বলে ধার ধারি না। আমি সেবার কমলদার বিয়েতে আমোদ করতে পাইনি, এবারে চুটিয়ে আমোদ করব, ব্যাস। চায়ের পেয়ালাটা ঠক করে টেবিলে বসিয়ে দিয়েই সাবিত্রী ভ্রু কুঁচকে বলে, এখনো টেবিলে তোমার প্রথমাকে ফুলের মালা পরিয়ে বসিয়ে রেখেছ, কিন্তু এটা কিন্তু ঠিক করছো না কমলদা। ছেলেবেলায় ওর বাচালতার জন্য ঢের গাঁটটা মেরেছে সুকোমল, কিন্তু এখন এঁটে উঠতে পারে না। জীবনের পরিণতির দিক দিয়ে সুকোমলের চাইতে অনেক ওপরে উঠে গেছে সাবিত্রী। অবস্থাতেও উঠে গেছে অনেকটা। অফিসারের স্ত্রীর প্রায় সমবয়সী পিস্তত বোনের বাচালতা সহ্য করা ছাড়া আর উপায় নেই। কোমলকে চুপ করে বসে থাকতে দেখে সাবিত্রী আবার বলে, চুপ করে রইলে যে? এ ছবি এখানে রাখা চলবে না। চকিতে একবার ছবির দিকে দৃষ্টিপাত করে সুকোমল গম্ভীরভাবে বলে, কেন? ওর আবার কেন কি? পুরনো প্রিয়া স্মৃতি আঁকড়ে বসে থাকা তোমার নবাগতা সহ্য করবে কেন? সহ্য করবে না? মানুষ তার সমস্ত পুরনো স্মৃতি মুছে ফেলুক, এই তোমরা মেয়েরাও চাও? এক্ষেত্রে অন্তত তুমি যে আগের বউয়ের ছবির গলায় রোজ ফুলের মালা ঝোলাবে আর সে বেচারা পুটপুট করে তাই দেখবে, তা কিন্তু চলবে না। হিংসায় বুক ফেটে মরে যাবে? যাবেই তো, 100 বার। যাবে না কেন? কেন যাবে না তাই বলো? তাছাড়া এ ছবি রাখবেই বা কেন? ওর সামনে তুমি নতুন বউকে। তর্কে তোর সঙ্গে কখনো জিতি না আমি।
কারণ যুক্তির বালায় তো আর তোর নেই। তর্ক করব না, শুধু জিজ্ঞেস করি, তোদের মেয়েদেরও তো মৃত সন্তানের ছবির সামনে ঝুলিয়ে রেখে পরবর্তী শিশুটিকে আদর করতে কই বাধে না? সাবিত্রী নাক সিটকে গালে হাত দিয়ে বলল, ও মা, কি ঘেন্নার কথা! কিসের সঙ্গে কিসের তুলনা! ছি ছি, না, বুদ্ধিশুদ্ধি তোমার লোপ পেয়েছে কমলদা। কেন, বুদ্ধিহীনতার কি প্রমাণ পেলে? আমার মতে স্ত্রী গেলে দ্বিতীয়বার স্ত্রী গ্রহণ যত গর্হিত, তার চাইতে ঢের বেশি গর্হিত সন্তান গেলে আবার সন্তান আবহন। সেই মাতৃস্নেহেই তো আবার উজাড় করে দেবে নতুনকে। দুধ খাওয়াবে, ঘুম পাড়াবে, কোলে করবে, কোথাও বাঁধবে না। স্ত্রী তো তবু পরের মেয়ে। সাবিত্রী অভ্যাসে মাথা ঠোঁটের ভঙ্গি করে বলে, পাগলের পাগলামি শুনে তো আর সংসার চলবে না। মোট কথা, এ ছবি অন্তত এত চোখের সামনে রাখা হবে না। রাখতে হয় না তো এইখানে। টপ করে ছবিটা তুলে নিয়ে দরজার মাথায় একটা ব্যাকেটে তুলে রেখে সাবিত্রী বলে, দেখো এখন ছোট গিন্নি এখান থেকেও নির্বাসন দেয় কিনা। যাক, তোমার আলমারির চাবিটা একবার দাও তো। ড্রয়ার থেকে চাবিটা বার করে দিতে গিয়ে সুকোমল সন্দিগ্ধভাবে বলে, কি হবে? দরকার আছে, দাও না। শুনি না দরকারটা। ডাকাতি করব শুনলাম না? কি অধিবাসের তত্ত্বই দিচ্ছে? 6খানা মোটের শাড়ি এসেছে। তা হবে। আহা, কিচ্ছু জানেন না, কচি খোকাটি। বলি, তোমারই না হয় সেকেন্ড এডিশন, তার তো আর নয়। তাছাড়া আমি তত্ত্ব সাজাবো। আরো কিছু কাপড় দেওয়ার যদি বিধি হয় তো দাও গে। কি চাও? টাকা কত চাই? সাবিত্রী বলে, কেন? আবার মেলা কতগুলো টাকা খরচ করে এক গাদা শাড়ি কেনার দরকার কি? শুনলাম সে বউয়ের 3 ভাগ শাড়ি আনকোড়াই আছে, সেগুলো দিতে দোষ কি? চায়ের পেয়ালা ধরা হাতটা কি কেঁপে উঠল বুকের সঙ্গে সঙ্গে। সাবধানে ওটাকে নামিয়ে রেখে সুকোমল সাবিত্রীর বেপরোয়া মুখের দিকে তাকিয়ে বলে, দোষগুণের কথা থাক, বাজারে আর শাড়ি মিলবে না এমন তো নয়। তা ওগুলো নিয়ে তুমি কি করবে? শেষে তো পরবেই। এখন তবু ষষ্ঠব্য করে 4টি সাজিয়ে দেওয়া যেত। ওগুলো পরতেই হয় এমন কোনো আইন আছে? জানি না বাছা, পড়ে ছাড়বে। সাবিত্রী এবার রেগে উঠে দাঁড়ায়। তর্ক সে ভালোবাসে, তর্কের গন্ধ পেলে রক্ষে নেই, কিন্তু এরকম ঠান্ডা প্রতিবাদে ওর গায়ে জ্বালা ধরে। তাই উঠে যাবার সময় 2 হাত উল্টে বলে যায়, আমার আর কি, ওরকম দুঃখীর মতো তত্ত্ব সাজাতে পারবো না, সাজাবো না। চুকে গেল ল্যাঠা, মামি নিজেই সাজাক। সাবিত্রী চলে যাবার পর অনেকক্ষণ এই শূন্যতার দিকে তাকিয়ে থাকে সুকোমল। সব মেয়ে কি এইরকম? এরকম আশার ফাঁকা? সাধনাও কি এই মেয়েই ছিল? শুধু স্বল্প অবসরে টের পাওয়া যায়নি? তা হতে পারে না। নিজের মনকে দৃঢ় করে সুকোমল, সে সম্ভব নয়। এইরকম অসার ফাঁকা? সাধনাও কি এই মেয়েই ছিল? শুধু অল্প অবসরে টের পাওয়া যায়নি? তা হতে পারে না। নিজের মনকে দৃঢ় করে সুকোমল, সে সম্ভব নয়। সব মেয়ে যদি এমনই অসাড় হতো, পুরুষ জাতি তাকে সহ্য করত কি করে? সাবিত্রীর স্বামী অতৃন্দবাবুর জন্য করুণা হয় সুকোমলের। যে চাবি সাবিত্রীর হাতে দিতে গিয়ে দেয়নি, সেই চাবির রিংটা রাত্রে বার করল সুকোমল। অনেক রাত্রে, বাড়ির সবাই যখন আগামী দিনের সমস্ত গোছ গাছ করে রেখে ক্লান্ত হয়ে ঘুমিয়েছে। এ চাবি সাধনার গায়ের গয়নাগুলির সঙ্গে পাঠিয়ে দিয়েছিলেন সাধনার মা। সবকিছুই দিয়ে দিয়েছিলেন তিনি। একটা নাতি নাতনি হয়নি যে তার স্বার্থে কিছু আগলাবেন। সুস্থ মেয়েকে নিয়ে গিয়েছিলেন আদর করে। সে মেয়েকে আর ফেরত দিতে পারেননি বলে জামাইকে আর সে অবধি মুখ দেখাননি তিনি। সাধনার বাবার দেওয়াই আলমারি, ওপরের 2টো তাক বোঝায় সাধনার জিনিস, নিচের দিকে সুকোমলের। এইভাবে গুছিয়ে রেখেছিল সাধনা। নিজের প্রয়োজনে মাঝে মাঝে খুলতে হয়, কিন্তু ওপরের তাকে কোনোদিন হাত ঠেকায়নি সুকোমল। যেমন আছে থাক, সাধনার গোছানো। কোনো সময় খুলবে না ভেবে একবার নিজের জামাকাপড় বার করে নেবার ব্যবস্থা করেছিল, কিন্তু বার করে নিতে কেমন মায়া হলো।
মনে হলো অলক্ষ্যে বসে সাধনা ম্লান সুরে বলছে, আমি তো বাধ্য হয়ে তোমার সঙ্গ হতে বিচ্ছিন্ন হয়ে আছি, ওগুলোকে আর আলাদা করছো কেন? আমরা যে দুজনে একদিন একত্রিত ছিলাম সে স্মৃতি ওদের মধ্যে থাক না। আর আলাদা করা হয়নি। আজ ধীরে ধীরে আলমারিটা খুলল সুকোমল। গভীর রাত্রে ঘরের দরজায় খিল এঁটে এই আরশি বসানো চমৎকার আলমারিটা ঘরের জায়গা জুড়ে থাকবে, আর ঘরের ঘরণী সেটা ব্যবহার করতে পারবে না, এটা তো হবে না। কে জানে, হয়তো এসেই সে সর্বগ্রাসী দখল শুরু করে দেবে। কে জানে সে সাবিত্রীর মতোই মনোবৃত্তিওয়ালা মেয়ে কিনা। সাবিত্রী ভয় ধরিয়ে দিয়েছে। তার চাইতে সরানো থাক সব, মনের নিভৃত গোপনের ছবির মতোই লুকানো থাক সাধনার অনেক আকাঙ্ক্ষার বস্তুগুলি। কত শাড়ি, কত জামা, কত অসংখ্য টুকিটাকি নববিবাহিতার অপর্যাপ্ত সঞ্চয়ের ওপরও জমা হয়েছে। পিত্রালয়ের আর শ্বশুরালয়ের 2 বছরের আদরের উপহার। পুজোয়, শীতে, রথে, দোলে, নববর্ষে, জন্মদিনে, কারণে অকারণে। 2 বছর আর কটি বা পরে শেষ করেছিল। বাপের বাড়ি যাবার সময় নিয়েও যায়নি কিছু, শুধু পরিপাটি করে গুছিয়ে রেখে গিয়েছিল। সাধনার হাতের গোছানো জিনিসগুলি স্থানভ্রষ্ট হলো এতদিন পরে। সমস্ত জিনিসগুলো বিছানার ওপর স্তূপীকৃত করে যেন ক্লান্ত হয়ে একটু বসল সুকোমল। জামা কাপড়ের অন্তরালে এত ছেলে মানুষই জিনিস ছিল কে জানতো। কৌটোই কত, একটি প্লাস্টিকের কৌটোয় 4টি কাঁচের চুড়ি, একটা কাগজের বাক্সে নানা রঙের পশমের নমুনা, ছোট্ট কৌটোয় সোনালি টিপ, উপহারে পাওয়া হরেক রকমের সিঁদুর কৌটো। একটি কাশ্মীরি কাজ করা কাঠের বাক্সে যত্নে তুলে রাখা আছে সুকোমলের কাছে পাওয়া স্বল্প কয়েকখানি চিঠি। সাধনার প্রকৃতিটাই কি এমনই গোছানো ছিল? না, নাকি সে মনে মনে টের পেয়েছিল চিরদিনের জন্য বিদায় নিচ্ছে? না, তা কেন ভাববে? এতটুকু অসুস্থতার আভাস নিয়েও তো যায়নি। গিয়ে জ্বর হলো আর মারা গেল? না, এসব কাউকে দেখতে দেবে না সুকোমল। লুকিয়ে সরিয়ে রাখবে। এই অতৃপ্ত বাসনার বস্তুগুলির ওপর দস্যুতা সহ্য করতে পারবে না সে। খাটের তলায় একেবারে ভিতরের দিকে ঢোকানো ছিল একটা মস্ত বড় স্টিল ট্রাঙ্ক, সাধনার বিয়ের। নিচু হয়ে অনেক কষ্টে ট্রাঙ্কটাকে টেনে বার করলো সুকোমল, আস্তে আস্তে, নিঃশব্দে। এই ট্রাঙ্কটায় শেষবারে বাপের বাড়ি নিয়ে গিয়েছিল সাধনা। এর মধ্যে করেই আবার তার ব্যবহৃত সম্পত্তিগুলি ভরে ফেরত পাঠিয়েছিলেন সাধনার মা। সে অবধি এমনই সরানো আছে চোখের সামনে থেকে। দৈহিক ব্যথার জায়গাটাতেও যেমন হাত দিয়ে ভয় করে, মানসিক ব্যথার স্থানটি স্পর্শ করতেও তেমনই ভয় করে বই কি। সাবিত্রীদের হয়তো করে না, তবু অনেকের করে। এ ট্রাঙ্কের চাবিও রিঙে আছে। আলমারি খুলতে তেমন কুণ্ঠা আসে না যেমন আসে বাক্স খুলতে। তবু খুলে ফেলল সুকোমল। ঘুমন্ত ডালাটা যেন মৃদু একটা আর্তনাদ করে দাঁড়িয়ে উঠল। গয়নার বাক্সটা আর সামান্য কিছু শাড়ি, জামা, যেগুলি কয়েকদিন পরবে বলে নিয়ে গিয়েছিল। আধখানা ব্যবহার করা একটা স্নোর শিশি, মলিন হয়ে যাওয়া প্যাড সমেত আধকৌটো পাউডার। সাধনার মাও কি সাবিত্রী দলের? চোখের সামনে থেকে সমস্ত চিহ্ন নিশ্চিহ্ন করে ফেলতে চেয়েছিলেন? নাকি অকস্মাৎ আঘাতে দিশেহারা মাতৃ হৃদয় ভেবেছিল সুকোমলের কাছে জিম্মা করে দিলেই বুঝি সব ঠিক থাকবে? ট্রাঙ্কের জিনিসগুলো বার করে ফেলে আবার একটি একটি করে সব গুছিয়ে তুলল সুকোমল। গুছিয়ে তুলল আলমারি থেকে বার করা সেই স্তূপীকৃত ভার। দরজার মাথায় তুলে রাখা ফটোখানা নামিয়ে নিয়ে তুলে রাখল কাপড়ের ভাঁজের মধ্যে। মনে মনে যে কথা সহস্রবার বলেছে সেই কথাই চুপি চুপি উচ্চারণ করল, আমায় ক্ষমা করো সাধনা, আমায় ক্ষমা করো। ডালা বন্ধ হতে চায় না। আস্তে আস্তে হাতের চাপ দিয়ে বন্ধ করলো ডালা। তারপর চাবিটা কলে ঢুকিয়ে অনড় হয়ে বসে থেকে একসময় আরও আস্তে ঘুরিয়ে দিল। যেন শুধু সাধনার জীবনের এই বস্তুর সঞ্চয়গুলিই নয়, আপন হৃদয়ের
সমস্ত সঞ্চয়ও নিভৃতে কোথাও লুকিয়ে রেখে চাবিবন্ধ করে ফেলল সুকোমল। এ সঞ্চয়ের ওপর কারো হাত পড়তে দেবে না। এ সঞ্চয় সরিয়ে রাখবে এ ঘর থেকে অন্য ঘরে। এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা অন্য ঘরে গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।